বনগাঁর দিকে এবার নজর রাখবো। কেন নজর রাখবো? কারণ হাঁটু ভাঙার নিদান বিজেপি নেতার। আক্রান্ত হলে পাল্টা মারের নিদান বনগাঁর পদ্ম নেতা দেবদাস মণ্ডলের। আগে দেখি কি নিদান দিয়েছেন তিনি। তৃণমূল যদি কারোর সাথে কোনো রকম কোন কর্মীর গায়ে হাত দেয়, ডান্ডা দিয়ে হাঁটুর মালা ভেঙে দেবে। আমাকে পাবে আমি বন্ধা করে ভয় পাবেন না কেউ, আমাকে ডাকলেই পাবেন। সর্বগুরু শান্তনু ঠাকুর আছে। কিন্তু হঠাৎ করে কেন এরকম নিদান? আরো ডিটেইলে বিষয় জানবো। অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো সোনিয়া, গতকাল বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির একটি বৈঠক ছিল বনগাঁ স্টেশন সংলগ্ন একটি লজে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ জেলা বিজেপির যিনি নতুন নবনিযুক্ত সভাপতি বিকাশ ঘোষ এবং অন্যান্য বিধায়করা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে রীতিমতন হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন যে তৃণমূল যদি কোনো কর্মীকে গায়ে হাত দেয় বা কিছু করে, তাহলে ডান্ডা দিয়ে হাঁটুর মালাই ভেঙে দেওয়ার নিদান দিয়েছেন এবং এই কাজ করবার পরে যদি কেস হয় সেই কেসের টাকা তিনি দেবেন, তার কাছে যাওয়ার জন্য কর্মীদেরকে বার্তা দিয়েছেন। এবং এই নিয়ে যথেষ্ট রকম বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে দেবদাস মণ্ডলের মালাই দিকেও আমরা নজর রাখবো। অনিরুদ্ধ সঙ্গে থাকো। তৃণমূল কর্মীদের হাঁটু ভাঙার নিদান দিলেন পদ্ম নেতা, কিন্তু না, এই মঞ্চ থেকে তো এই নিদান দিলেন এই বৈঠক থেকে, কিন্তু তারপর কি তিনি বুঝতে পেরেছেন যে তিনি ভুল করেছেন? না, তার বক্তব্যে তিনি অনড়ই রয়েছেন আর দেবদাসের বক্তব্যে সমর্থন করেছেন শান্তনু ঠাকুরও। বিজেপি নেতা দেবদাস মণ্ডলকে কটাক্ষ তৃণমূলে। আপনাকে কেউ মারলে কি আপনি ফুল ছেটাবেন না রসগোল্লা খাওয়াবেন? মারের বদলা মার। তৃণমূল যদি কোনো কর্মীকে মারে, সেই কর্মীর উচিত ওই তৃণমূলের ওই হারমাতের হাঁটুর মালাটা ভেঙে দেওয়া। আর কেস কামারি যেটা হবে, আমাদের লিগাল সেল আছে, লিগাল সেল দেখে নেবে। আমরা চরমপন্থীতে বিশ্বাসী, নরমপন্থীতে না। কেউ যদি মারে আমি আর এক গাল পেতে দেবো না। এক গাল মারলে আর তারও একটা গালে থাপড় পড়বে, সেটাতে বিশ্বাসী। দেবদাস মণ্ডল যে কথাটা বলেছেন সেটা সঠিক কথা বলেছেন। যদি কেউ মারে, গায়ে হাত দেয়, তাকে ছাড়া নেই। মারতে আসলে ডিফেন্সিভ করবো, লাঠিতে ভেঙে তার হাঁটু ভেঙেই যেতে পারে। যখন ভেঙে যাবে তখন তাকেও চিকিৎসা করাতে হবে। যে বলছে তার নিজেরই তো হাঁটুর মালাই চাকি নেই, বিজেপি তো ওকে মালাই চাকি খুলে ফেরত পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র সংবাদপত্রে থাকবার জন্য, মিডিয়ার কাছে ভেসে থাকার জন্য। এদের অন্য কোনো কাজ নেই, মানুষের সঙ্গে এদের কোনো জনসংযোগ নেই। আজে বাজে কথা, নির্বাচনের সময় এরা বেরোতে পারবে না, মানুষ ওদের সেই জবাব দিয়ে দেবে। বনগাঁয় সাংগঠনিক বৈঠক আর সেখানে 3 বিধায়ক গড় হাজির। কেন গড় হাজির? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, বনগাঁয় তো তাহলে পদ্মের দ্বন্দ্ব। দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সাম্প্রতিক পরিবর্তন করা হয়েছে এবং এই নবনিযুক্ত জেলা সভাপতির এটাই ছিল প্রথম বৈঠক। সেই বৈঠকে 2 বিধায়ক উপস্থিত থাকলেও, অর্থাৎ বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় উপস্থিত ছিল। সেখানে সাংসদ শান্তনু ঠাকুর উপস্থিত থাকলেও 3 বিধায়ক গড় হাজির ছিল গতকালকের এই সাংগঠনিক বৈঠকে। জানিয়ে বলা যেতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তাদের মধ্যে, তা নিয়ে যথেষ্ট রকম দীর্ঘদিন ধরেই বনগাঁ সাংগঠনিক জেলায় একটি চল ছিল এবং সেখানে এই প্রথম নবনিযুক্ত সভাপতির বৈঠকে 3 বিধায়কের গড় হাজিরা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সেখানে কিন্তু শান্তনু ঠাকুর জানিয়েছে যে প্রতি দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে বা লবিবাজি থাকে, সেটা কোনো বিষয় নেই। 3 বিধায়ক অনুপস্থিত ছিল, তারা কারণ জানিয়েছে, তারা কলকাতায় ছিল, সেই কারণেই তারা অনুপস্থিত, সেই বিষয়ে কিন্তু শান্তনু ঠাকুর জানিয়েছেন। বিধায়কদের এখানে কোনো ফ্যাক্টর নেই। বিধায়করা কলকাতায় আছে, জানিয়েছে ওদের বিশেষ কাজ আছে। সার্বিকভাবে আগামী 26-এ লড়াই দিতে হবে, সেটাই মেন বক্তব্য ছিল। লবিবাজি তো প্রত্যেকটা দলে থাকে কম বেশি, সেগুলো তো ফ্যাক্টর নয়। আগেও লবিবাজি ছিল, তখনও লোক একসাথে হয়েছে। লবি একটা দলে থাকেই, প্রত্যেকটা দলে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। বিজেপি গোষ্ঠী কন্দলে জর্জরিত, ওরা কেউ কাউকে মানে না, ওদের সাংসদরা ওরা মানে না। ওদের একটা জেলার সভাপতি ছিল, এই সমস্ত এই জায়গার এমএলএ গুলো, বিজেপির এমএলএ গুলো ও প্রত্যাখ্যান করেছে এবং তারপরে দেখলাম যে ও দল থেকে বাদ দিয়ে দিয়েছে। এইবার মানুষ ওই এমএলএদেরও বাদ দিয়ে দেবে, জনপ্রতিনিধিদের বাদ দিয়ে দেবে। আর এবার নজর রাখবো আদিবাসী তরুণীকে ধর্ষণ, সেই ধর্ষণের ঘটনায় 10 বছর জেল, অপহরণ করে ধর্ষণে 10 বছরের কারাদণ্ড। আরো বিস্তারিত এই বিষয়ে রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, আলিপুরদুয়ার আদালতের কি নির্দেশ? দেখো, আলিপুরদুয়ার আদালত কিন্তু এই অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 5,000 টাকা নগদ জরিমানা করেছে এবং এই নগদ জরিমানা না দিলে আরো অনাদায়ে কিন্তু আরো 4 মাসের যে
সশ্রম কারাদণ্ড সেটা নির্দেশ দিয়েছে। অত্যন্ত চাঞ্চল্যকর একটি অভিযোগ। সেটা হচ্ছে অভিযোগটা এইরকম যে আদিবাসী তরুণীকে নাবালিকা অবস্থায় কিন্তু 2023 সালের নভেম্বর মাসে একবার তাকে ধর্ষণ করা হয় এবং সেই সময় দুষ্কৃতী সেই ছবি তুলে রাখে এবং তারপরে কিন্তু সেই ছবি দেখিয়ে ওই তরুণীকে বারবার ব্ল্যাকমেইল করে কিন্তু একাধিকবার ধর্ষণ করা হয় এবং 2024 সালের কিন্তু 2024 সালে ওই তরুণীকে তুলে নিয়ে গিয়ে হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় এবং তারপরেই অভিযোগ দায়ের হয়। তারপরে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এবং বিচার শুরু হয়। 90 দিনের মধ্যে চার্জশিট জমা দেয় পুলিশ। শেষে আদালত তাকে কিন্তু একেবারে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন। বেশ, পুলিশ 90 ডেজের মধ্যে পুলিশের ইনভেস্টিগেশন কমপ্লিট করলো, করার পরে লোয়ার কোর্ট থেকে আমাদের আপার কোর্টে আসলো। 12/2/2025 চার্জ ফ্রেম হলো। 8/4/2025 আমাদের সাক্ষী মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 10খানা সাক্ষী অল টুগেদার এক্সামিনেশন হয়েছে। হাইস্ট পানিশমেন্ট চেয়েছিলাম, অর্থাৎ লাইফ টাইম চেয়েছিলাম, কিন্তু তার পরিবারের দিকে কনসিডার করে কোর্ট 10 বছরের জেল, অল টুগেদার রিগোরাস ইমপ্রিজনমেন্ট, 5,000 টাকা ফাইন, অনাদায় আরো 4 মাসের জেল, ভিকটিম কম্পেনসেশন 2 লাখ টাকা দেওয়া হয়েছে, যেটা গভর্নমেন্ট ভিকটিমকে পেমেন্ট করবে। প্রথমে আমাদের কাছে একটা কিডন্যাপিং এর কেস আসে, খুঁজে যখন পাই তারপরে দেখা যাচ্ছে যে ওকে কিডন্যাপ করে তাকে রেপ করা হয়েছিল। যে অভিযুক্ত এনামুল হক 26/27 10 বছরের সশ্রম কারাদণ্ড। আর কয়েকটা মাস, ডিসেম্বরে শিলিগুড়িতে নয়া উড়ালপুল। শিলিগুড়ির বর্ধমান রোডে নয়া উড়ালপুল, মহাত্মা গান্ধী মোড় থেকে ঝঙ্কার মোড় পর্যন্ত এই উড়ালপুল। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, সাধারণ মানুষ উপকৃত হবে? একেবারে দেখো, এই তো যানজটের নগরী পরিণত হচ্ছে ওটা শিলিগুড়ি। দিন দিন গাড়ির সংখ্যা 2 টাকা 4 টাকা গাড়ির সংখ্যা বাড়ছে। আর এই যানজটকে কিছুটা হলেও সর্বশেষ মুক্তি দিতে কিন্তু এই নয়া উড়ালপুলের প্ল্যান, যা কোভিডের আগে প্ল্যান করা হয়েছিল, কিন্তু কোভিড কালের জন্য 2 বছর প্রায় কাজ বন্ধ ছিল। আবার নতুন উদ্যমে কিন্তু কাজ শুরু করছে রাজ্য পূর্ত দপ্তর, এই কাজ করছে। প্রথমে বাজেট ছিল 40 কোটি টাকা এবং কোভিড পিরিয়ডে বন্ধ থাকার জন্য বাজেট বেড়ে হয়েছে এখন 70 কোটি। এবং এই যে বর্ধমান যে উড়ালপুল তৈরি হবে তাতে কিন্তু একদিকে যানজট মুক্ত হবে শহর অনেকটা এবং গতিও বাড়বে শহরের। এই রাস্তাটি কিন্তু শিলিগুড়ির সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসমের গাড়ি চলাচল করে। পাশাপাশি ছোট গাড়িও কিন্তু চলাফেরা করবে। স্বাভাবিকভাবেই যথেষ্ট খুশি শহরবাসী। বেশ, এই ফ্লাইওভারের প্রাথমিক ব্যয় বরাদ্দ ছিল 40 কোটি টাকা। পুরোটাই রাজ্য সরকারের উন্নয়ন তহবিল থেকে দেওয়া হয়েছে। আমাদের স্টেট পিডব্লিউডির সিভিল আর ইলেকট্রিক্যাল কাজ এটা অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু রেলের পার্ট রেল ডিসেম্বরের আগে শেষ করতে পারবে না। আমরা রেলের ইঞ্জিনিয়ারদের তাদেরকে আমরা অনুরোধ করেছি যে কাজটা একটু দ্রুত গতিতে করে সেটা যাতে নভেম্বরের মধ্যে শেষ করা যায়। এই প্রোগ্রামটা আমরা খুব দ্রুত শেষ করি। ট্রাফিক সার্ভে অডিট করেছে, করে ওরা দেখেছে যে এটা একটা পোর্শনে ট্রাফিক মুভমেন্টটা একটু গতি পাবে। যে হারে দিন দিন আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তার সঙ্গে গাড়ি ঘোড়ার সংখ্যাটা অনেকটাই বেড়ে যাচ্ছে। আর এই অফিস আওয়ারে এত ভিড় হয় যে প্রচণ্ড জ্যাম হয়। তো ফ্লাইওভার হলে এতটাই সুবিধা হবে যে ভিড়টা অনেকটা কমে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা তাল রেখে সব জায়গায় পৌঁছতে পারবো। এটা তো অবশ্যই একটা পজিটিভ দিক। ফ্লাইওভারটা খুবই দরকার। সুবিধা একটাই হলো আমাদের যানজটটা একটু কম হবে। কলকাতা যাওয়ার যে রাস্তাটা বাইপাস মেডিকেলের, ওটাও সুবিধা হবে। যত তাড়াতাড়ি হলে আমাদেরই সুবিধা হয়, সব থেকে যানজট থেকে মুক্তি পাবো।